আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে পেট্রোল নিয়ে, ডিজেল নিয়ে এবং অকটেন নিয়ে যা হচ্ছে, মোটামুটি বাংলাদেশে যারা এই পেট্রোল, ডিজেল, অকটেন ব্যবহার করেন তারা তো বটেই। এর বাইরে যারা আমজনতা রয়েছেন সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই জ্বালানির অভাবে কৃষক তার ট্রাক্টর চালাতে পারছেন না। যে সকল ডিজেল চালিত পানির পাম্প রয়েছে সেগুলো চলছে না, ফলে এই মৌসুমে বোরোর উৎপাদন সেটি মারাত্মকভাবে ব্যাহত হবে। ডিজেল নির্ভর যে সকল ছোট ছোট জেলে নৌকা রয়েছে, নদীতে যায়, সমুদ্রে যায়, তারা যেতে পারছে না। ডিজেল, ফার্নেস অয়েল এবং অন্যান্য জ্বালানি নির্ভর যে সকল বিদ্যুৎ প্ল্যান্ট রয়েছে, পর্যাপ্ত জ্বালানির অভাবে হয়তো অনেকগুলো বিদ্যুৎ প্ল্যান্ট ইতিমধ্যে বন্ধ হয়ে আছে। ফলে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে, গ্রামে গঞ্জে দৈনিক ৮ ঘন্টা থেকে ১২ ঘন্টা, ১৩ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। শহরে তুলনামূলকভাবে, বিশেষ করে ঢাকা শহরে, অবস্থা এখনও পর্যন্ত ভালো আছে এবং এটা কতদিন চলবে আমরা জানি না। সরকার যেহেতু একেবারে নতুন, মাত্র ২ মাস হলো, তো এই যে বিদ্যুতের এই ক্রাইসিস তারা মোকাবেলাও করতে পারছে না, আবার বিদ্যুতের যে দাম বাড়াবে সেই বিষয়টিতেও ঝুঁকি নিতে পারছেন না। তো বিদ্যুতের দাম আমি এখানে একটা জিনিস ভুল বলে ফেলছি। তারা ইতিমধ্যে বিদ্যুতের দাম কিন্তু বাড়িয়েছে। যেটা বলছিলাম যে পেট্রোলের দাম তারা এখনো পর্যন্ত বাড়ায়নি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি এই যুদ্ধ অব্যাহত থাকে তাহলে আগামীতে তারা এই মূল্য সমন্বয় করতে বাধ্য হবে। ভালো কথা, মূল্য আসলে কোনো দেশেই সমস্যা হয় না। যারা ভোক্তা তারা তাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো পণ্য ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হলো সরবরাহের ক্ষেত্রে যদি যোগান না থাকে তাহলে মানুষের যে ফ্রাস্ট্রেশন হয় এবং যেভাবে মানুষ তার যে উৎপাদন, শ্রমঘন উৎপাদন, দৈনন্দিন যে কর্মঘণ্টা, তার স্বপ্ন, তার ক্রিয়া এবং প্রতিক্রিয়া সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, যেটি বাংলাদেশে এখন হচ্ছে। দ্বিতীয় যে সমস্যা সেটি হলো যে আমাদের দেশে হু হু করে সেই ডলারের মূল্য ওঠানামা করছে কার মার্কেটে। একই সঙ্গে পাল্লা দিয়ে আমাদের যে লোকাল কারেন্সি, সেই লোকাল কারেন্সিতে টাকার মানও কমে যাচ্ছে। আমরা এই যারা আমজনতা, আমরা সাধারণভাবে এটা টের পাচ্ছি না। কিন্তু আপনি যখন একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন যে আগে যেখানে ভাড়া হতো ৫০ টাকা, সে কত টাকা চাচ্ছে, কিংবা আপনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য, বিশেষ করে আমদানিকৃত পণ্য, সেই পণ্যের বাজারে যখন সেগুলো কিনতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশি টাকা কি পরিমাণ অবমূল্যায়িত হয়েছে। আপনারা গরুর মাংস এবং খাসির মাংস, ব্রয়লার মুরগির দাম, এই তিনটে দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার টাকার মূল্য কতটা কমেছে। এর কারণ হলো এখন এই তিনটি পণ্যের একটা বিরাট যোগান, মানে যেমন মুরগির যে খাদ্য, এগুলো বিদেশ থেকে আসে। কাজেই ডলারের উচ্চ মূল্য, তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের যে মুদ্রা, সেই মুদ্রার অবমূল্যায়নের উপর এগুলোর দাম নির্ভর করে। তো এই বাইরে যেটি হচ্ছে স্বর্ণের বাজার চওড়া। যখন অর্থনীতি খুব দুর্বল থাকে এবং মানুষ ব্যাংকিং ব্যবস্থা এবং অর্থের উপরে নির্ভর করতে না পারে, তখন মানুষ স্বর্ণ কেনার চেষ্টা করে এবং তখনই স্বর্ণের দাম বেড়ে যায়। সারা দুনিয়ার অর্থনীতি তছনছ হয়ে গেছে। পাল্লা দিয়ে স্বর্ণের দাম একদিন সকালবেলা বাড়ে, বিকেলবেলা কমে যায়, বিকেলবেলা বাড়ে তো রাতে আবার কমে যায়। এই যে ওঠানামা করতে করতে গত ১ বছরের মধ্যে স্বর্ণের দাম প্রায় ২.৫ গুণ হয়ে গেছে। গত ১ বছরের মধ্যে। একই অবস্থা হয়ে গেছে বিশ্বে জ্বালানি তেলের মূল্য। ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধ শুরু হওয়ার আগে এক ব্যারেল ক্রুড অয়েল, অপরিশোধিত তেলের যে মূল্য, সেটা ছিল $৭০। এখন সেখান থেকে এটি $১২০ পর্যন্ত উঠে গেছে। আবার $১২০ তে ১১০-এ নামে, ১০৫-এ নামে, কখনো ৯০-তে নেমে যায়।
আর এতে করে কি হচ্ছে, বড় বড় যে তেল কোম্পানিগুলো আছে সেগুলো রীতিমতো দেউলিয়া হয়ে যাচ্ছে সারা দুনিয়াতে। এবং এই তেলের যে ব্যবসাটা সিঙ্গাপুর, দুবাই এবং আমেরিকা এবং ইংল্যান্ডের যে বড় বড় তেল কোম্পানিগুলো রয়েছে, যারা এই তেলের যে ব্রোকারিটা এটা বেশি মাত্রায় করে, ফলে ওই সমস্ত দেশের সরকারগুলোর উপর ভীষণ রকম চাপ পড়েছে ব্যবসায়ীদের। তো আমরা সেটা আলোচনা না করে আমরা আমাদের বাংলাদেশের যে বিষয় সে বিষয়ে আলোচনা করছি। আমাদের বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র, এখানে মূলত মধ্যবিত্ত যে শ্রেণীর রয়েছে, এই মধ্যবিত্ত শ্রেণী যেটা রয়েছে তারা পুরো অর্থনীতি নিয়ন্ত্রণ করে, সমাজে ভারসাম্য রক্ষা করে। এবং আমাদের দেশে উচ্চবিত্তের সংখ্যা খুব অল্প, আর বেশিরভাগ মানুষ দরিদ্র। তো দরিদ্র মানুষের সঙ্গে উচ্চবিত্ত মানুষের যে সম্পর্ক, দরিদ্র মানুষের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, শ্রমিকের সঙ্গে কারখানা মালিকের সম্পর্ক, এর মধ্যে যে ব্যালেন্স যারা করে সেটা হলো মধ্যবিত্ত। এখন এই মধ্যবিত্ত শ্রেণী কারা? এক নম্বর হলো যে সরকারি কর্মকর্তা, দুই নম্বর হলো যে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে যে সকল রাজনীতিবিদ রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, যারা মানে ওই এলাকার বিচার সালিশ থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো এরা আমাদের এই জনগোষ্ঠীর যে অংশটি, সেটা ধরেন মধ্যবিত্ত শ্রেণী, এরশাদ জমানাতে এটা খুব যাকে বলা হয় ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। এরপর থেকে অর্থনীতির বৈষম্যের কারণে ধীরে ধীরে মধ্যবিত্ত শ্রেণী হারাতে থাকে। এবং এই যে বললাম যে মধ্যবিত্ত কিভাবে শেষ হয়ে গেছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে মাত্র 17 মাসে কয়েক হাজার, আমি এখন একজ্যাক্টলি এই সংখ্যাটা বলতে পারবো না, বেশ কয়েক হাজার নতুন কোটিপতি যুক্ত হয়েছে এই অল্প সময়ের মধ্যে। তো বোঝার চেষ্টা করুন যে অর্থনীতি কিভাবে ইমব্যালেন্সড হয়ে পড়েছিল। আর এই 2 মাসে, বিএনপি সরকার এই 2 মাসে নতুন করে না হলেও 10,000 কোটিপতি আবার যুক্ত হয়েছে অর্থনীতিতে। তাহলে এই যে 10,000 কোটিপতি যুক্ত হলো, তারা গরিবের হক নষ্ট করেছে, মধ্যবিত্তের হক নষ্ট করেছে, এবং অনেক শিল্পপতি, ধনী এবং যারা যাকে বলে গ্রুপ অফ কোম্পানিজের মালিক, তাদেরকে ভ্যানিশ করে দিয়েছে। ফলে কি হলো, এই যে 10,000 নতুন যে কোটিপতি, আমি জাস্ট এমনি একটা আন্দাজ করে রাফ করে বললাম। তো এর ফলে কি হলো, আমাদের যে মধ্যবিত্ত শ্রেণী, সেই মধ্যবিত্ত শ্রেণীর যে স্থিতিশীলতা রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে। এর বাইরে যে জ্বালানি সংকট, তেল সংকট, তারপরে দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপরে কর্মহীনতা ইত্যাদি নানা কারণে মধ্যবিত্ত শ্রেণী চাপের মধ্যে পড়েছে। অনেকে যারা ঠিক এই 1 বছর 1.5 বছর আগে ঢাকা শহরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতেন, তারা এখন বোরকা পরে ঘুরে বেড়াচ্ছেন, মেয়েরা। অনেক পুরুষ ঘর থেকে বের হচ্ছেন না, ব্যবসা বাণিজ্য বন্ধ, চুপচাপ ঘরে বসে তারা অশান্তি তৈরি করছেন। এই যে তেলের মূল্য বৃদ্ধি করার কারণে অনেক যারা একটু মোটামুটি ঝামেলা করতে চান না, আর খুব বেশি কাজ নেই, এমন একটা হলো যে ধরুন ঢাকা শহরে একটা ফ্ল্যাট আছে বা আর একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে সে কোনো মতে চলে, আর একটা গাড়ি আছে, ড্রাইভার নিয়ে বাইরে বের হলে তার ইনকাম হয়, না হলেও তেমন কোনো ক্ষতি নেই, এরকম সংখ্যা রয়েছে কয়েক লাখ এই শহরে। এই কয়েক লাখ মানুষ কোনো ঝামেলা করতে চাচ্ছে না, তারা ঘর থেকে বের হচ্ছে না, ড্রাইভারকে লম্বা ছুটি দিয়ে দিয়েছে, তারপর গাড়িটা মাঝে মধ্যে স্টার্ট দেয়, আর ওই যে সে দেখা গেল তার যে বাসায় থাকে আর একটা বাসা ভাড়া সে কালেকশন করে, এটি দিয়ে সে কোনো মতে চলছে, কিন্তু সে বাইরে বেরোলে তার যে আরও 1 লাখ টাকা লাভ হতো, তো সেই 1 লাখ টাকার পেছনে হয়তো 10,000 টাকার তেল সে পোড়াতো, কিন্তু 10,000 টাকার তেল পোড়ানোর পরেও তার 90,000 টাকা লাভ হতো। এরকম কয়েক লাখ মানুষ এই তেল সংকটের কারণে ইরান যুদ্ধের পরে রীতিমতো ঘরে বসে আছে এবং তারা অপেক্ষা করছে কখন পরিস্থিতি ভালো হয়। যখন হয়তো পরিস্থিতি ভালো হবে 2 মাস পরে, 1 মাস পরে, 15 দিন পরে, কিন্তু ওই যে তাদের যে অপরচুনিটিগুলো ছিল, সুযোগগুলো ছিল, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এর ফলে কি হবে,
আমাদের যে অর্থনীতি, যে অর্থনীতির অশ্বিনী সংকেতটা শুরু হয়েছিল 2021 সন থেকে, করোনার কালীন সময় থেকে, এবং এটি ক্রমবর্ধমান হারে বাড়ছে এবং আমাদেরকে রীতিমতো পঙ্গু করে ফেলছে। আর সেই পঙ্গুত্ব আমরা মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক ঐক্য দরকার, যে সামাজিক স্থিতিশীলতা দরকার, জাতিগত যে সততা দরকার ছিল, সেই জিনিসগুলো না থাকার কারণে এখন চলমান যে সমস্যা, এক একটা সমস্যা আমাদের কাছে হিমালয়ের মতো মনে হচ্ছে। আমরা এই হিমালয় পর্বত অতিক্রম করে শান্তির সুবাতাস পাবো কিনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।